এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন কাহিনী নিয়ে। নরেন্দ্র দামোদর দাস মোদী, জন্ম 17 সেপ্টেম্বর 1950 সালে। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2014 সালের মে থেকে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোদী 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের বারাণসীর সংসদ সদস্য ছিলেন। তিনি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি রাজনৈতিক দলের সদস্য। তিনি 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে জয়লাভ করেছিলেন। 2014 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে মোদী বিজেপির নেতৃত্ব দেন, যেখানে 1984 সালের পর এটি প্রথমবারের মতো কোনো একক দলের জন্য দলটি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তার প্রশাসন ভারতীয় অর্থনীতিতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় কমানোর চেষ্টা করেছে। তিনি পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করে এবং এটিকে নীতি আয়োগ দিয়ে প্রতিস্থাপন করে ক্ষমতা কেন্দ্রীভূত করেন। মোদী একটি হাই প্রোফাইল স্যানিটেশন অভিযান শুরু করেছিলেন। 2016 সালে উচ্চ মূল্যের নোট বাতিলের ঘোষণা করেছিলেন এবং পণ্য ও পরিষেবা কর এবং দুর্বল বা বিলুপ্ত পরিবেশ ও শ্রম আইন চালু করেছিলেন। 2002 খ্রিস্টাব্দের গুজরাট দাঙ্গার ঘটনায় তার প্রশাসন সমালোচিত হয়, ভারত ও বিদেশে তার সমালোচনা হয়, কিন্তু গুজরাটের অর্থনৈতিক উন্নতির বৃদ্ধিতে সহায়ক পরিবেশ গঠনের জন্য তিনি তার আর্থিক নীতির জন্য প্রশংসিত হয়েছেন। অন্যদিকে তার রাজ্যের মান উন্নয়নের উপর গঠনমূলক প্রভাব বিস্তারে তার প্রশাসনের অক্ষমতার জন্য তিনি সমালোচিত হয়েছেন। প্রাথমিক জীবন ও শিক্ষা। নরেন্দ্র মোদী 1950 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর বোম্বে প্রেসিডেন্সির বর্তমান গুজরাট রাজ্যের মহেসানা জেলার বড়নগর নামক স্থানে গুজরাটি হিন্দু মোদী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার 6 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদী ও মায়ের নাম হীরাবেন মোদী। বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন। পুরো পরিবার একটি ছোট 40 ফুট গুণ 12 ফুট মাপের একতলা বাড়িতে বসবাস করতেন। তিনি এই শহরেই একজন সাধারণ মানের ছাত্র হিসেবে তার বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 8 বছর বয়সে মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণরাও ইনামদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন। ইনামদার তাকে সংঘের স্বয়ংসেবক হিসেবে দলে নেন। এই সময় তিনি জনসংঘের নেতা বসন্ত গজেন্দ্রগড়কর ও নথালাল জগদার সংস্পর্শে আসেন। ঘাঞ্চি সম্প্রদায়ের রীতি অনুসারে মোদীর পিতা মাতা কৈশোর অবস্থায় তার বিবাহ স্থির হয়। 13 বছর বয়সে যশোদাবেন চিমনলাল নামক এক মেয়ের সঙ্গে তার বিবাহ স্থির হয় এবং 18 বছর বয়সে তাদের মধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। খুব কম সময় তারা একসঙ্গে সময় অতিবাহিত করেন, কারণ এরপর মোদী পরিব্রাজকের জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নিলে তারা বিচ্ছিন্ন হন। মোদীর জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে এই বিবাহ কখনোই বিচ্ছেদ হিসেবে শেষ হয়ে যায়নি। 4টি নির্বাচন প্রচারে মোদী নিজের বিবাহিত জীবন নিয়ে নীরবতা অবলম্বন করলেও 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যশোদাবেনকে নিজের আইনত বৈধ পত্নী রূপে স্বীকার করে নেন। 2014 খ্রিস্টাব্দে প্রকাশিত কিশোর মাকওয়ানা রচিত কমন ম্যান নরেন্দ্র মোদী গ্রন্থ থেকে জানা যায় যে 17 বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর তিনি রাজকোট শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও তারপর বেলুড় মঠ যাত্রা করেন। এরপর তিনি আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন। 2 বছর পরে তিনি বাড়ি ফিরে এসে আমেদাবাদ শহরে নিজের কাকার চায়ের দোকানে যোগ দেন। এই সময় তিনি পুনরায় লক্ষণরাও ইনামদারের সংস্পর্শে আসেন। এরপর তিনি গুজরাট রাজ্য মার্গ বাহন ব্যবহার নিগমের
ক্যান্টিনের কর্মচারী হিসেবে যোগ দেন, যতদিন না তিনি 1970 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণ সময়ের প্রচারক হিসেবে যোগ দেন। এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূর শিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রাথমিক রাজনৈতিক জীবনে 1971 খ্রিস্টাব্দের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। নাগপুর শহরে প্রশিক্ষণের পর তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয়। 1975 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরিকালীন অবস্থায় বিরোধীদের গ্রেপ্তার করা হলে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হলে মোদি গ্রেপ্তারি এড়ানোর জন্য কখনো শিখ, কখনো বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে গোপনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন। তিনি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জরুরিকালীন অবস্থা আন্দোলনে সামিল হন। এই সময় তিনি গুজরাট লোক সংঘর্ষ সমিতি নামক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গুজরাটে বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় সাধন করেন। এই সময় তিনি গুজরাটি ভাষায় সংঘর্ষ মা গুজরাট নামক একটি পুস্তক রচনা করেন, যেখানে তিনি এই সময়ে ঘটিত বিভিন্ন ঘটনার নিরিখে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। 1985 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায়। এই সময় শঙ্কর সিনহা বাগেলা ও কেশুভাই পটেল ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেও নরেন্দ্র মোদী মুরলী মনোহর যোশীর কন্যাকুমারী শ্রীনগর একতা যাত্রা সংগঠিত করে রাজ্য শাখায় উল্লেখযোগ্য সংগঠক হিসেবে উঠে আসেন। 1988 সালে তিনি ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার কার্যনির্বাহী সম্পাদক হিসাবে নির্বাচিত হন। এই পদে তার ভূমিকায় ভারতীয় জনতা পার্টি 1995 সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভে সহায়তা করে। 1995 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মোদি ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই সময় তিনি হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্যের পার্টির সাংগঠনিক কাজকর্মের দায়িত্ব সামলান। 1996 খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর শঙ্কর সিনহা বাগেলা পার্টি থেকে বেরিয়ে যান। 1998 খ্রিস্টাব্দের মে মাসে তিনি পার্টির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 1998 সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনের নির্বাচনী কমিটিতে তিনি বাগেলার সমর্থকদের পরিবর্তে কেশুভাই পটেলের সমর্থকদের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন করলে পার্টির মধ্যকার বিচ্ছিন্নতাবাদী বিরোধিতা নেমে যেতে বাধ্য হয় এবং ভারতীয় জনতা পার্টি ওই নির্বাচনে জয়লাভ করে। গুজরাটের মুখ্যমন্ত্রী 2001 সালে কেশুভাই পটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও 2001 খ্রিস্টাব্দের ভুজ ভূমিকম্পে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে। এর ফলে পার্টির জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে তুলে ধরেন পার্টির বলিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবাণী। মোদীর অভিজ্ঞতার উপর চিন্তিত থাকলেও মোদী পটেলের সহায়ক হিসাবে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হওয়ায় প্রস্তাব নাকচ করে দেন। এর ফলশ্রুতিতে 2001 সালে 7 অক্টোবর মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকারিকরণ ও বিশ্বায়ন বিরোধী নীতির বিরুদ্ধে গিয়ে বেসরকারিকরণের নীতি গ্রহণ করেন। প্রথম মেয়াদ 2001 থেকে 2002 সাল। 2002 সালের গুজরাট দাঙ্গা মূল নিবন্ধ। 2002 গুজরাট দাঙ্গা 2002 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি গোধরা শহরের নিকটে বহু হিন্দু তীর্থযাত্রী ও শত শত যাত্রী সহ একটি ট্রেন আগুনে পুড়ে গেলে প্রায় 60 জনের মৃত্যু ঘটে। উগ্র মুসলিমদের দ্বারা এই অগ্নিসংযোগ করা হয়েছে এরকম খবর ছড়ালে গুজরাট জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা শুরু হয়ে যায়। এই দাঙ্গায় 900 থেকে 2000 ব্যক্তির মৃত্যু হয় এবং কয়েক হাজার ব্যক্তি আহত হয়। মোদী সরকার বড় শহরগুলিতে কারফিউ জারি করে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেয় এবং দাঙ্গা প্রতিরোধে সেনাবাহিনী ডাকা হয়। এতদা সত্ত্বেও মানবাধিকার সংগঠনগুলি, বিরোধী দল এবং সংবাদপত্রের কিছু অংশ গুজরাট সরকারের দাঙ্গা বিরোধী পদক্ষেপের সমালোচনা করে। গোধরা অগ্নিকাণ্ডে মৃত কর সেবকদের দেহ আমেদাবাদ নিয়ে যাওয়ার মোদীর নির্দেশকে দাঙ্গায় উস্কানিমূলক পদক্ষেপ বলে সমালোচনা করা হয়। 2008 খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়
রাজ্য সরকারকে 2002 গুজরাট দাঙ্গায় 9টি কেস সম্বন্ধে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দিলে সরকার নতুন করে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে মৃত এহসান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি 2009 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলা করলে সর্বোচ্চ ন্যায়ালয় বিশেষ তদন্তকারী দলকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। এই তদন্তকারী দল মোদীকে 2010 খ্রিস্টাব্দের মার্চ মাসে জিজ্ঞাসাবাদ করে মে মাসে তাদের এই মর্মে প্রতিবেদন জমা দেন যে তারা এই অভিযোগের সত্যতার কোনো ক্রমেই প্রমাণ পাননি। 2011 খ্রিস্টাব্দের জুলাই মাসে রাজু রামচন্দ্রন ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে তার অন্তিম প্রতিবেদনে বলেন যে মোদীকে সাক্ষ্য প্রমাণের সর্বোচ্চ দোষী সাব্যস্ত করা সম্ভব। সর্বোচ্চ ন্যায়ালয় এই মামলা ম্যাজিস্ট্রেটের কোর্টে পাঠিয়ে দেন এবং বিশেষ তদন্তকারী দলকে রামচন্দ্রনের প্রতিবেদন পরীক্ষার জন্য দায়িত্ব দেন। বিশেষ তদন্তকারী দল এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করে, কারণ এই প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রমাণের উপর সাজানো সঞ্জীব ভট্টের সাক্ষ্যের উপর নির্ভর করা হয়েছিল। 2012 সালে মার্চ মাসে তদন্তকারী দল এই অনুসন্ধান বন্ধ করার আর্জি জানালে জাকিয়া জাফরি এর প্রতিবাদে একটি মামলা দায়ের করেন, যা 2013 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ম্যাজিস্ট্রেটের কোর্টে এই মর্মে গৃহীত হয় না যে মোদীর বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। 2012 খ্রিস্টাব্দে মায়া কোদনানি নামক মোদী মন্ত্রিসভার একজন প্রাক্তন মন্ত্রীকে 2002 গুজরাট দাঙ্গার সময় নারদা পাটিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যদিও কোদনানির মৃত্যুদণ্ডের জন্য আবেদন করা হবে বলে স্থির করা হলেও পরে মোদী সরকার 2013 খ্রিস্টাব্দে তার কারাদণ্ডের আর্জি জানান। 2002 সালের নির্বাচন। মূল নিবন্ধ। গুজরাট বিধানসভা নির্বাচন 2002। দাঙ্গার কারণে রাজ্যের ভেতর ও বাইরে থেকে মোদীকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। এমনকি কেন্দ্রে তেলুগু দেশম পার্টি ও দ্রাবিড় মুনেত্রা কজগম নামক ভারতীয় জনতা পার্টির দুই বন্ধু দলও এই মত প্রকাশ করে। বিরোধীরা এই বিষয়ে লোকসভা অচল রাখে। 2002 সালে গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভায় মোদী তার ইস্তফা দিতে চাইলে পার্টি তা গ্রহণ করেনি। 2002 খ্রিস্টাব্দে 19 জুলাই মোদীর মন্ত্রিসভা একটি জরুরিকালীন সভার সিদ্ধান্তে গুজরাটের রাজ্যপালের নিকট ইস্তফা পেশ করলে বিধানসভা ভেঙে যায়। পরের বিধানসভা নির্বাচনে মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি 182টির মধ্যে 127টি আসন দখল করে। এই নির্বাচনের প্রচার কার্যে মোদী মুসলিম বিরোধী প্রচার করলেও পরে তা অস্বীকার করেন। দ্বিতীয় মেয়াদ 2002 থেকে 2007। মোদীর দ্বিতীয় মুখ্যমন্ত্রীত্বের কালে তিনি হিন্দুত্ব থেকে সরে এসে গুজরাটের উন্নয়নের দিকে জোর দেন। তার এই সিদ্ধান্তে গুজরাটে ভারতীয় কিষাণ সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রভাব হ্রাস পায়। মোদী তার মন্ত্রিসভা থেকে গোর্ধান জাদাফিয়া এবং বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য স্তরের প্রধান প্রবীণ তোগাড়িয়াকে সরিয়ে দেন। ভারতীয় কিষাণ সংঘ কৃষকদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে মোদী তাদের রাজ্য সরকার দ্বারা প্রদত্ত বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। তিনি গান্ধীনগরে 200টি বেআইনি মন্দির নির্মাণকে ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেন। তিনি গুজরাটকে শিল্পে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থানে পরিণত করেন। 2007 সালে ভাইব্রান্ট গুজরাট সমাবেশে নির্মাণ কার্যে 6.6 ট্রিলিয়ন বিনিয়োগের চুক্তি হয়। অর্থনৈতিক দিকে মোদীর নজর থাকলেও বিভিন্ন সময় তাকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের জন্য সমালোচিত হতে হয়। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দাঙ্গা পরবর্তী সময়ে মোদীকে গুজরাটের সমস্ত নাগরিকদের সমান চোখে দেখার অনুরোধ করেন এবং তার পদত্যাগের দাবি করেন। 2004 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পরাজয়ের পর অটল বিহারী বাজপেয়ী এই হারের জন্য 2002 গুজরাট দাঙ্গাকে দায়ী করেন এবং স্বীকার করেন দাঙ্গার ঠিক পরেই মোদীকে সরিয়ে না দেওয়া একটি ভুল পদক্ষেপ ছিল। 2007 সালের নির্বাচন। মূল নিবন্ধ। গুজরাট বিধানসভা নির্বাচন। 2007 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচার কার্যে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারকে তাদের প্রধান হাতিয়ার করে।
2006 খ্রিস্টাব্দের 18 জুলাই মোদি সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্তহীনতার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তীব্র সমালোচনা করেন এবং 2009 মুম্বাই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলিকে সন্ত্রাস বিরোধী কঠোর আইন প্রণয়নের অনুমতি প্রদানের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান। এই সময় তিনি 2001 ভারতীয় সংসদ আক্রমণের প্রধান অভিযুক্ত আফজল গুরুর মৃত্যুদণ্ডের বারবার দাবি জানাতে থাকেন। তৃতীয় মেয়াদ 2007 থেকে 2012। তৃতীয়বার ক্ষমতায় এসে মোদি ভূগর্ভস্থ জল সংস্কারের ব্যাপারে নজর দেন। 2008 সালে ডিসেম্বর মাসে 1,13,738টি ছোট বাঁধ নির্মাণ করেন। 2010 খ্রিস্টাব্দের মধ্যে 60টি তহসিলে ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে গুজরাটে দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বিটি তুলার চাষ শুরু হয়। তুলা চাষের বৃদ্ধি এবং শুষ্ক মৃত্তিকাকে চাষের উপযোগী করে তোলায় গুজরাটের কৃষির বৃদ্ধির হার 2007 সালের মধ্যে 9.6% এবং 2010 সালের মধ্যে বার্ষিক কৃষির বৃদ্ধির হার দেশের মধ্যে সর্বোচ্চ 10.97% হয়ে যায়। এ সময়কালে মোদি সরকার গুজরাটের সমস্ত গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিতে সক্ষম হন। মোদি বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কৃষকদের অনেকটাই প্রাধান্য দেন। রাজ্যে জ্যোতিগ্রাম যোজনা নামক প্রকল্পের ব্যাপক প্রয়োগ হয়। এই প্রকল্প অনুসারে গ্রামীণ বিদ্যুৎ সংযোগ থেকে কৃষি বিদ্যুৎ সংযোগগুলিকে আলাদা করে দেওয়া হয়। বিদ্যুতের খরচ কমাতে চাষের চাহিদা অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহের নীতি প্রচলিত হয়। প্রথম দিকে চাষিরা প্রতিবাদ করলেও নতুন নিয়মে বিদ্যুতের সরবরাহের ফলে লাভের মুখ দেখলে সেই প্রতিবাদ স্তিমিত হয়ে পড়ে। একটি সমীক্ষায় দেখা যায়, সমবায় খামার ও বৃহৎ চাষিরা এই প্রকল্পে লাভবান হলেও ক্ষুদ্র চাষি ও কৃষি মজুরেরা ক্ষতিগ্রস্ত হয়। মোদির তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্বের কালে গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি প্রকল্পে অগ্রগতি ঘটে। 2012 খ্রিস্টাব্দের মধ্যে গিফট 1 ও গিফট 2 নামক দুইটি উচ্চ অট্টালিকার নির্মাণ সম্পন্ন হয়। চতুর্থ মেয়াদ 2012 থেকে 2014। গুজরাট বিধানসভা নির্বাচন 2012 সালের গুজরাট বিধানসভা নির্বাচনে মোদি মণিনগর বিধানসভা কেন্দ্র থেকে 83,373 ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 182টি আসনের মধ্যে 115টি দখল করলে মোদি চতুর্থবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। পরে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরও 4টি আসন দখল করতে সমর্থ হয়। শাসন ও অন্যান্য উদ্যোগ। প্রধানমন্ত্রী হিসেবে মোদির প্রথম বছরে ক্ষমতার উল্লেখযোগ্য কেন্দ্রীকরণ দেখা গেছে। মোদি, যার প্রাথমিকভাবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তিনি তার নীতিগুলি কার্যকর করার জন্য অনেকগুলো অধ্যাদেশ পাশ করেন, যার ফলে ক্ষমতার আরও কেন্দ্রীকরণ হয়। তার প্রশাসন বিচারক নিয়োগের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বিচার বিভাগের হ্রাস করার জন্য একটি বিল প্রণয়ন করেন। 2014 সালের ডিসেম্বরে তিনি পরিকল্পনা কমিশন বিলুপ্ত করেন, এটিকে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া দিয়ে প্রতিস্থাপন করেন। পূর্বে পরিকল্পনা কমিশনের ক্ষমতা প্রধানমন্ত্রীর ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা। 2019 সালে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য শিক্ষাগত ভর্তি এবং সরকারি চাকরির 10% সংরক্ষণের একটি আইন পাশ হয়েছিল। 2016 সালে মোদির প্রশাসন গ্রামীণ পরিবারগুলোতে বিনামূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সংযোগ প্রদানের জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করেন। স্বাস্থ্য ও স্যানিটেশন। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বছরে মোদি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা ব্যয় কমিয়েছিলেন। জানুয়ারি 2015 সালে মোদি সরকার তার নতুন স্বাস্থ্যনীতি চালু করে, যা স্বাস্থ্যসেবা সরকারের ব্যয় বৃদ্ধি করেনি, কিন্তু বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থাগুলির ভূমিকায় উপর জোর দেয়। এটি পূর্ববর্তী কংগ্রেস সরকারের নীতি থেকে দূরে সরে যাওয়ার প্রতিনিধিত্ব করে, যা শিশু এবং মাতৃমৃত্যুর হার হ্রাস করে। মোদি সুস্বাস্থ্য নিশ্চিত করার উপায় হিসেবে স্যানিটেশন তার সরকারের প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। 2রা অক্টোবর 2014 মোদি স্বচ্ছ ভারত মিশন অভিযান শুরু করেন। কর্মসূচির অংশ হিসেবে ভারত সরকার গ্রামীণ এলাকায় লক্ষ লক্ষ টয়লেট নির্মাণ শুরু করেন এবং সেগুলি ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করে। সরকার নতুন পয় নিষ্কাশন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছে এবং 2019 সালের মধ্যে 60 মিলিয়ন টয়লেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নির্মাণ পরিকল্পনাগুলি দুর্নীতির অভিযোগের সম্মুখীন হয়েছে এবং নতুন নির্মিত টয়লেটগুলি ব্যবহার করার জন্য গুরুতর অসুবিধার সম্মুখীন হয়েছে। 2020 সালের মার্চ মাসে কোভিড-19 মহামারীর প্রতিক্রিয়া হিসেবে মোদি প্রশাসন মহামারীর আইন
1897 এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 আহ্বান করেছিল। একই মাসে সমস্ত বাণিজ্যিক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। একটি 14 ঘন্টা কারফিউ ঘোষণা করেন এবং 2 দিন পরে 3 সপ্তাহের সম্পূর্ণ লকডাউন দিয়ে অনুসরণ করেন। এইভাবে ভারতে মৃত্যুর সংখ্যা ছিল বিশ্বব্যাপী সর্বোচ্চ, যা কোভিডের 20% এরও বেশি মৃত্যুর জন্য দায়ী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।